16 নভেম্বর 2014 চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকা। আমাদের কাছে তথ্য আছে এই এলাকায় একটি ভেজাল ওষুধের কারখানা আছে। আমাদের অনুরোধে ঘটনাস্থলে হাজির হলেন ওষুধ প্রশাসনের কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুরু হলো অভিযান। ঘরের দৃশ্য দেখার আগে আমরা ঘটনার একটু পেছনে ফিরতে চাই। চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা। হাসপাতালের নাক কান গলা বিভাগে রোগীর ছদ্মবেশে হাজির হলেন টিম 360-র এক সদস্য। রোগ নির্ণয় করে চিকিৎসক আমাদের হাতে ধরিয়ে দিলেন ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন, যেখানে সিনাস নামের একটি স্প্রে নেয়ার পরামর্শ দিলেন তিনি। হাসপাতাল এলাকার প্রায় প্রতিটি ফার্মেসিতেই দেখা মিলল এই স্প্রের। সর্দি ঠান্ডার জন্য তৈরি স্প্রে এই সিনাস আমেরিকার ফর্মুলায় তৈরি। এই ওষুধের ফ্যাক্টরি বাংলাদেশে। তবে কেমন পরিবেশে এই ওষুধ বানানো হয় সেটা দেখা দরকার। চলুন আবারও সেই অভিযানে ফেরা যাক। ঘরের ভেতরে কাউকে পাওয়া গেল না, তবে বেশ কিছু আলামত বলে দিচ্ছে এই ছোট্ট খুপড়ি ঘরের মধ্যে বসেই ওষুধ বানানো হয়। দেখুন এই ওষুধের মোড়ক আপনারা চিনতে পারছেন কিনা। এটি সেই ওষুধ যেটি চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক আমাদের ব্যবহার করতে পরামর্শ দিয়েছিলেন। ওষুধ তৈরি করতে হলে আপনার ওষুধ প্রশাসনের উৎপাদন লাইসেন্স নিতে হবে এবং নির্দিষ্ট একটা সুন্দর যে ডিজাইন এবং যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে, সেফটি নিশ্চিত করতে হবে, তারপরে ওষুধ তৈরি করার কথা। কিন্তু এই পরিসরে তারা যেটা তৈরি করতেছে এটা অবৈধভাবে তারা ওষুধটা তৈরি করে আসছে। সব সম্ভবের দেশ বাংলাদেশ বলেই হয়তো এসব ঘটনাকে আর অবাস্তব বলে মনে হয় না, কিন্তু বাস্তবতা হলো এ ধরনের ছোট ছোট খুপড়ি ঘরে ঘাপটি মেরে বসে আছেন শত শত ভেজাল ওষুধ ব্যবসায়ী। এদের কেউ ধরা পড়েন, কেউ বা পড়েন না। আবার যারা ধরা পড়েন তারা আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে আসেন, শুরু করেন একই কাজ। এবার বন্দরনগরী চট্টগ্রাম ছেড়ে আমাদের গন্তব্য রাজধানী ঢাকায়। রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা। 7 থেকে 8 লাখ মানুষের বসবাস এখানে। চিকিৎসা সেবার জন্য গড়ে ওঠা একমাত্র থানা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখনো পুরোপুরি চালু হয়নি। তাই এখানকার মানুষের একমাত্র ভরসা এই ওষুধের দোকানগুলো। এখানকার ওরা যেহেতু নিজেরাই ট্রিটমেন্ট করে, ওদের নিজেদের মতো ওষুধ পছন্দ করে থাকে। যেমন কিছু নামি বেনামি কোম্পানি এবং যেগুলা এখনকার বলে যে ডিব্বা মাল্টিভিটামিন ওষুধ। জীবন রক্ষাকারী ওষুধের আড়ালে ভেজাল ওষুধের রমরমা ব্যবসা খুলে বসেছেন এই এলাকার ফার্মেসির মালিকরা। কথা বলতে বলতে আটকে ওঠার মতো অনেক তথ্য দিলেন এই চিকিৎসক। নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমার একটা কোম্পানি আছে, মানে একটা ডিব্বার কোম্পানি আছে, তারা একটা ডায়াগনস্টিক সেন্টারের মতো করে ওখানকার তারা নিজস্ব ডাক্তারদেরকে তাদের বসায়, ওখানে ওই ডাক্তারদের মাধ্যমেই তারা প্রেসক্রাইব করে তাদের ওষুধগুলা বিক্রি করায়। আর এই হলো ডায়াগনস্টিক সেন্টারের সেবা। শীর্ষস্থানীয় একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজারের চাকরি ছেড়ে ভেজাল ওষুধ বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠানের মালিক খুলে বসেছেন ডায়াগনস্টিক সেন্টার। ফার্স্ট এইড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে কথা হলো প্রতিষ্ঠানের এই কর্মচারীর সাথে। হাসান সাহেব তো নাম করা ছিলেন, উনি স্কোয়ারে দীর্ঘদিন চাকরি করছে, ডায়াগনস্টিক্যাল লাইনে এই প্রথম। তো উনি তো ওটা তো ভালো চাকরি ছিল, ওটাকে ছেড়ে দিয়েছে। হঠাৎ একটা দৃশ্যে চোখ আটকে গেল আমাদের। কেমন চলে এটা? কিন্তু এটা সম্পূর্ণ আবুল আসমত সাহেব, উনি মার্কেটিং করে, উনি ওনার আন্ডারে লোক কাজ করে, উনি এটার তত্ত্বাবধানে আছে। তার মানে প্রতিষ্ঠানের সাথে মিল রেখে ওষুধের নাম দিয়েছেন ফার্স্ট ক্যালডি এবং ফার্স্ট গোল্ড। কিন্তু এই ওষুধের মালিকানা সম্পর্কে পুরোপুরি অস্বীকার করলেন আবুল হাসনাত তালুকদার। ফার্স্ট যে ক্যালসিয়ামের যে এটা বের করছেন মাল্টিভিটামিন, কারা বের করছেন? আপনারা? না 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 না, এটা আমাদের না, বুঝছেন? কি বুঝলেন? কর্মচারী আর মালিকের কথার অমিল থেকেই বোঝা যায় এ ওষুধ কতটা ভালো। এবার
মাল্টিভিটামিন ফার্স্ট ক্যালডির খোঁজে টিম 360 ডিগ্রি। আমরা হাজির হলাম আজিমপুরের বিক্রমপুর ফার্মেসিতে। অবশেষে ফার্স্ট এইড ইন্টারন্যাশনাল কোম্পানির ফার্স্ট ক্যালডি মাল্টিভিটামিনের সন্ধান মিলল। এই ওষুধটা কি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন কি? জি জি পিজিতে যাবেন, পিজিতে বয়ে থাকবেন, দেখবেন সব এই পিজিতে না? পিজিতে যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরাও কি তাহলে ভেজাল ওষুধ চক্রের সাথে জড়িত? আমাদের বিশ্বাস করতে কষ্ট হলো। আবার ফার্মেসির মালিকের কথাও তো উড়িয়ে দেয়া যায় না। আর এই ঘটনার সত্যতা যাচাই করতে হলে আমাদের আবারও যেতে হবে কামরাঙ্গীর চরে, কারণ এই এলাকায় রয়েছে বেশ কিছু ভেজাল ওষুধের কারখানা। কিন্তু কারখানায় আমাদের নিতে না চাইলেও একজন ভেজাল ওষুধ ব্যবসায়ী আমাদের দিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 2000-এর একটা প্যাকেট পলি, এর মধ্যে সাদা থাকে, ওরা নিয়ে আসছে, কিনে ওরা নিজের বাসায় বসে রিফাইন করে, আর যে হেয়ার ড্রাই মেশিন আছে না, ওই মেশিন হিট করে মেশিন দিয়ে খালি ধরে ওটা করে। তাহলে ভেজাল ওষুধ তৈরি করা এত সহজ? আমরাও এই ব্যবসায় নামতে চাই, তবে টাকা উপার্জন করা আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য সেই ফার্মেসির মালিকের কথার সত্যতা যাচাই করা। শুরুতেই যমুনা টেলিভিশনের গ্রাফিক্স টিমের সহায়তা নেওয়া হলো। আমরা আমাদের কোম্পানির নাম দিলাম জে ইন্টারন্যাশনাল, অর্থাৎ যমুনা ইন্টারন্যাশনাল। আর ওষুধের নাম রাখা হলো 360 ডিগ্রি, একটি মাল্টিভিটামিন প্রোডাকশন। ব্যবসায় নামার আগে আমাদের বানাতে হলো ওষুধের মোড়ক, লোগোর ডিজাইন, পোস্টার, ভিজিটিং কার্ড ও বিক্রয় রসিদ। ওষুধের উপকরণ কিনতে টিম 360 ডিগ্রি হাজির পুরান ঢাকার মিডফোর্ড এলাকায়। অনেক খোঁজ করার পর আমাদের সোর্সের সূত্র ধরে পৌঁছে গেলাম এই দোকানে। দোকানের নাম আনোয়ারুল্লাহ এন্টারপ্রাইজ। এই দোকান থেকে কেনা হলো ওষুধের কৌটা অর্থাৎ ডিব্বা, লেভেলের ওপরের পলিথিন, কৌটার মুখ আটকানোর জন্যে অ্যালুমিনিয়াম ফয়েল এবং ওষুধ ভালো রাখার জন্যে সিলিকা জেল। এবার আমাদের গন্তব্য গুলিস্তান মোড়ে। এখান থেকে কিনতে হবে হিট মেশিন। কৌটার ওপরের পলিথিন আটকানোর কাজে দেবে এই হিট মেশিন। আর নীলক্ষেত থেকে প্রিন্ট করা হলো বাকি উপকরণ। ওষুধের উপকরণ কেনা শেষ, এবার বানানোর পালা। কিভাবে ভেজাল ঔষধ বানাতে হয় সেটা শিখেছে টিম 360 ডিগ্রি। আর ভেজাল ঔষধ বানিয়ে কিভাবে বাজারে ছাড়তে হয় সেটাও আমাদের জানা হয়ে গেছে। ফিরছি একটা বিরতি নিয়ে। নকল আর ভেজাল ঔষধে পুরো দেশ ছেয়ে গেছে, এই কথাও যেমন সত্য, তেমনি সারা বিশ্বের সাথে প্রতিযোগিতায় নেমে এদেশের ঔষধ শিল্প অনেক এগিয়ে গেছে, এই খবরও আমাদের আশ্বস্ত করে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ওষুধ রপ্তানি করে এদেশের নামী ব্র্যান্ডের কোম্পানিগুলো। আর অল্প বিস্তর যে নকল আর ভেজাল ঔষধ উৎপাদিত হচ্ছে সেগুলো বন্ধের জন্য প্রশাসনের নজরদারি আর সদিচ্ছাই যথেষ্ট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে 40 বছর আগেও বাংলাদেশকে 70% ওষুধ আমদানি করতে হতো, আর এখনকার দৃশ্য পুরোপুরি উল্টো। দেশের চাহিদা পূরণ করে এখন বিশ্বের 70টি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। আমাদের এখন ওষুধের বাজার হচ্ছে প্রায় 11,000 কোটি টাকা। 15-20 বছর আগে ধরুন আমরা শুধুমাত্র কনভেনশনাল ওষুধ ছিল, যে ট্যাবলেট, ক্যাপসুল, শুধু এইটা না, আমরা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু উই আর নোন যে আমরা এখানে অনেক টেকনোলজি ডিপেন্ড করা যে সমস্ত ওষুধ, সেই ওষুধগুলো কিন্তু আমরা বাংলাদেশে বানাচ্ছি। ইভেন আমরা ক্যান্সারের ওষুধও কিন্তু আমরা শুরু করছি। আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান IMS এর প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে 240টি কোম্পানির মধ্যে 68% ওষুধ উৎপাদন করে দেশের শীর্ষ 10টি কোম্পানি, আর বাকি 230টি কোম্পানি উৎপাদন করে মাত্র 32% ওষুধ। অবশ্য গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা GMP না মেনে ওষুধ উৎপাদন করায় 73টি ওষুধ কোম্পানিকে কালো তালিকায় রেখেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। লাইসেন্সের আড়ালে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন করে আসছিল এই কোম্পানিগুলো। আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি এই কারণে যে কোনো
ওষুধের সঙ্গে যদি ভেজালের সঙ্গে কোনো জড়িত থাকে ওষুধ কোনো কোম্পানি, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনত তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। লাইসেন্স বাতিল হবার পর কোম্পানিগুলো কিভাবে ওষুধ প্রশাসনের নাকের ডগায় বসে ওষুধ উৎপাদন করে সে দৃশ্য আমরা গত পর্বে দেখিয়েছিলাম। কেমন পরিবেশে ওষুধ উৎপাদন করা হয় সে দৃশ্যও উঠে এসেছিল আমাদের ক্যামেরায়। এবার একটি শীর্ষস্থানীয় এবং একটি সাধারণ মানের ওষুধ কারখানার দৃশ্য দেখাতে চাই। পরিবেশ আলাদা, ম্যানুফ্যাকচারের পদ্ধতি আলাদা, এমনকি ওষুধের উৎপাদনের গ্রেডও আলাদা। কিন্তু মোড়ক দেখে বোঝার উপায় নেই কোনটি ভালো আর কোনটি নিম্নমানের ওষুধ। এসব ওষুধের মান ধরা পড়ে ড্রাগ ল্যাবরেটরিতে টেস্ট করার পর। ছোট ছোট কোম্পানিগুলো হয়তো বা চেষ্টা করবে কম দিয়ে বানানোর জন্য। প্যারাসিটামল 500 দেওয়ার কথা, সেখানে যদি 350-এর নিচেই দেয় তাহলে তার তো আপনার কোনো অ্যাক্টিভিটি কাজ পাবেন না আপনি। ঔষধ প্রশাসনের কাছ থেকে লাইসেন্স নিয়েই নিম্নমানের ঔষধ বানাচ্ছে কোম্পানিগুলো। তাহলে একবার ভেবে দেখুন বেনামি প্রতিষ্ঠানগুলো তাহলে অবস্থা কি হতে পারে। আর তাই অনুসন্ধানের স্বার্থে আমরাও খুলে বসেছি একটি বেনামি ঔষধ কোম্পানি। এই কোম্পানির কাজ এখনো অনেক বাকি। তাহলে চলুন শুরু করা যাক বাকি কাজগুলো। পুরান ঢাকার আরমানিটোলা। সোর্সের সূত্র ধরে আমরা খুঁজতে থাকলাম কেপি ঘোষ স্ট্রিটের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি দোকান। কিন্তু এটা তো একটা পলিথিনের দোকান। দোকানের মালিকের নাম গিয়াসউদ্দিন। কথা বলা শুরু করতে হলে কিছু কিনতে হবে, তাই পলিথিন কেনার বিষয়ে কথা চলল তার সাথে। গিয়াসউদ্দিনের সাথে যখন কিছুটা সম্পর্ক গড়ে উঠল তখনই মাল্টিভিটামিন ক্যাপসুল কেনার প্রস্তাব দেয়া হলো তাকে। অপরিচিত লোকদের কাছে সহজে এটা বিক্রি করেন না গিয়াসউদ্দিন, তবে একেবারে হতাশ করলেন না আমাদের। আসার সময় একটি ভিজিটিং কার্ড দিয়ে যোগাযোগ করতে বললেন তিনি। একদিন পর মোবাইল ফোনে কথা হলো চায়না থেকে অবৈধভাবে নিয়ে আসা ভেজাল মাল্টিভিটামিন ক্যাপসুল সরবরাহকারী গিয়াসউদ্দিনের সাথে। একটু লম্বাটা রাখেন। তাহলে বিকাশে টাকা পাঠালেই দেখা মিলবে ক্যাপসুলের। আমরা আবার হাজির আরমানিটোলার গিয়াসের দোকানে। আমাদের দেখেই কর্মচারীকে গোডাউন থেকে ক্যাপসুল আনার নির্দেশ দিলেন গিয়াসউদ্দিন। 10 মিনিট অপেক্ষার পর 3000 ক্যাপসুল নিয়ে হাজির হলো তার কর্মচারী। পথে পুলিশের ঝামেলা হতে পারে, তাই গোপনে এই ক্যাপসুল বহন করার সতর্কও করলেন গিয়াসউদ্দিন। ওষুধ বানানোর জন্যে সব উপকরণ কেনা শেষ। এবার একটি বাসা ভাড়া করতে হবে আমাদের। এবার শুরু হলো ওষুধ বানানোর কাজ। আসলে মূল কাজ হচ্ছে শুধু ওষুধ প্যাকেজিং করা। কৌটায় 360 ডিগ্রির মোড়ক লাগানো শেষ। এবার ওষুধগুলো কৌটায় রাখতে হবে। প্রতি কৌটায় থাকবে 15টি ক্যাপসুল, সাথে একটি সিলিকন জেল। এবার কৌটার মুখে অ্যালুমিনিয়াম লেবেল এমনভাবে লাগাতে হবে যেন বাতাস ভেতরে ঢুকতে না পারে। সবশেষে পলিথিন দিয়ে মোড়ককে আকর্ষণীয় করে তোলা। একটি কৌটায় মাত্র 30 টাকা খরচ পড়লেও বাজারের সাথে মিল রেখে ওষুধের দাম রাখা হলো 250 টাকা। আপনারা হয়তো ভাবছেন খরচ এত অল্প অথচ দাম এত বেশি কেন? শুধু 30 টাকা নয়, আমাদের আরও খরচ আছে। ফার্মেসির দোকানদারকে দিতে হবে 50 টাকা আর চিকিৎসককে প্রতি প্রেসক্রিপশনে দিতে হবে 100 টাকা করে। এবার বলুন আমাদের লাভ কত? আপনারা হিসেব করতে থাকুন, আমরা ফিরছি একটা বিরতি নিয়ে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে হিসেব বের করে ফেলেছেন।
আমাদের 70 টাকা লাভের মধ্যে আরও অনেক খরচ আছে। বিক্রয় প্রতিনিধির সম্মানী, কর্মচারীর বেতন, আরও কত কি। তবে আমরা যে কৌশলে বাজারজাত করার কায়দা করেছি তার থেকেও অর্থবহভাবে এসব বড় বড় কোম্পানিগুলো ঢুকে পড়ছে সব জায়গায়। তাদের একটা বড় অংশ চলে যাচ্ছে চিকিৎসকদের পেছনে। তবে আমরা প্রমাণ ছাড়া কিছুই বলবো না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সারি সারি মোটরসাইকেলের এমন দৃশ্য প্রতিদিনের। আর এই মোটরসাইকেলে যারা আসেন তারা সবাই বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। কেউ আবার নিজেদের মেডিকেল ইনফরমেশন অফিসার বলেও পরিচয় দেন। চিকিৎসকের চেম্বার আর মেডিকেলের বারান্দায় রোগীর প্রেসক্রিপশনের ওপর হামলে পড়া দৃশ্য অনেক পুরনো। আমরা জানতে চাই আসলে তাদের কাজটা কি। প্রোডাক্টগুলি ইনফরমেশন দিই, তারপরে কোনো কিছু ইনফরমেশন দিতে গেলে মনে করি যে একটা গিফট দেওয়া দরকার, একটা গিফট দিই, এরকম। ওষুধের ব্র্যান্ডের কোনো বিজ্ঞাপন নেই, তাই মার্কেটিং পলিসিতে চিকিৎসকদের কাছে নতুন তথ্য পৌঁছে দিতে এমন ব্যবস্থা নাকি বিশ্বব্যাপী স্বীকৃত। এটা শুধু কিন্তু বাংলাদেশে না, এটা সারা দুনিয়ারই এটা নিয়ম। ডাক্তার প্রেসক্রিপশনের উপরে যেহেতু ওষুধ কোম্পানিগুলোর ব্যবসা নির্ভর করে, সো মূলত আমাদের বিপণন কার্যক্রম সীমাবদ্ধ থাকে আপনার ডাক্তারের কাছে। ভোক্তা পর্যন্ত ঔষধ পৌঁছে দিতে নিজেদের মতো করে মার্কেটিং পলিসি বেছে নিয়েছে ঔষধ কোম্পানিগুলো। প্রথম দিকে কোম্পানিগুলো 1,500 থেকে 2,000 বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে থাকে। তাদের কাজ চিকিৎসকদের কাছে ওষুধের নতুন তথ্য পৌঁছে দেয়া, একই সাথে তার কোম্পানির ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখানো। এক্ষেত্রে চিকিৎসকরা পান ওষুধের স্যাম্পল, নগদ টাকা, সপরিবারে বিদেশ ভ্রমণ, গাড়ি বাড়ি, এমনকি ছেলেমেয়ের বিয়ের খরচও। আর বিনিময়ে চিকিৎসকের প্রেসক্রিপশনে উঠে আসে সেসব ব্র্যান্ডের ওষুধ। সেই প্রেসক্রিপশনের ভরসায় রোগীরা ওষুধ কিনতে বাধ্য হন। চিকিৎসকদের নগদ টাকা দেওয়ার একটি তালিকাও আমরা পেয়েছি। সেখানে বেশ নামি দামি হাসপাতালের বড় বড় চিকিৎসকদের নামও দেখা যায়। অবশ্য মার্কেটিংয়ের এমন পলিসির বিপক্ষে অবস্থান করছেন ছোট কোম্পানির মালিকরা। এই যে ডাক্তারদের পিছনে ঘোরা, ডাক্তারদের গিফট দেওয়া, এটা তো প্রথাটা তো বড় কোম্পানিরাই চালু করে দিছে এটা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। তিনিও সেই একই পলিসিতে ওষুধের মার্কেটিং করছেন। এখন অন্য কোম্পানি একটা প্রফেসরকে মনে করেন 2 লাখ টাকা দিচ্ছে মাসে। এখন আমাকে বাজারে কম্পিটিশনে টিকে থাকার জন্য আমাকে তো 1 লাখ টাকা দিয়ে তার কাছে তো করতেই হবে, আদারওয়াইজ আমি এই ওষুধ বানিয়ে আমি বিক্রি করব কোথায় আমি। তবে বিদেশ ভ্রমণের বিষয়টিকে ভিন্ন চোখে দেখার অনুরোধ জানালেন বড় প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। ডাক্তারদের ভ্রমণের জন্য যেটা আমরা দিই সেটা কিন্তু টোটালি সায়েন্টিফিক, যে তাদের নলেজ এক্সপ্যান্ড করার জন্য। সারা দুনিয়াতে আপনার অনেক সায়েন্টিফিক কংগ্রেস হচ্ছে, সেগুলিতে যাওয়ার জন্য কিন্তু আমরা ডাক্তারদের স্পন্সর করি। ভেজাল ওষুধ ব্যবসায়ীদের মার্কেটিং পলিসি আবার দু ধরনের। বড় কোম্পানিগুলোর মতো তারাও বেশ কিছু বিক্রয় প্রতিনিধি নিয়োগ করেন। সেসব বিক্রয় প্রতিনিধি চলে যান চিকিৎসকদের চেম্বারে। নগদ টাকার বিনিময়ে ভেজাল ওষুধ লিখিয়ে নিয়ে আসেন চিকিৎসকের প্রেসক্রিপশনে। দ্বিতীয় ধাপে তাদের টার্গেট গ্রামগঞ্জের ফার্মেসির দোকান। তারা সরাসরি সেখানে ওষুধ দিয়ে আসেন। গ্রামের সাধারণ মানুষকে বোকা বানিয়ে ওষুধ বিক্রি করেন তারা। এই ওষুধের মুদি দোকানগুলো, ওখানে যারা যারা বসে আছে, দে আর নট ফার্মাসিস্ট। একই দামের কিন্তু মুনাফাটা বেশি হয়, কমিশনটা বেশি পায়, সেটা হিসেবে বিক্রি করে। পেশেন্ট বুঝবে না তো। গ্রামগঞ্জ ছেড়ে এবার আমাদের নজর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতালের দিকে। আমরা দেখতে চাই 360 ডিগ্রি নামের যে ভেজাল মাল্টিভিটামিনটি আমরা তৈরি করেছি, সেটি কোনো চিকিৎসক কোনো রোগীকে প্রেসক্রাইব করেন কিনা, আবার করলেও তিনি সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে কোনো খোঁজখবর জানতে চান কিনা, নাকি নগদ কিছু অর্থের বিনিময়ে তিনি এই মাল্টিভিটামিনটি রোগীদের প্রেসক্রাইব করে দিচ্ছেন। 19 নভেম্বর 2014, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। মার্কেটিং পলিসি অনুযায়ী প্রথমে আমরা একজন বিক্রয় প্রতিনিধি ঠিক করলাম। তার ছদ্মনাম ইমতিয়াজ। তাকে দেয়া হলো 360 ডিগ্রির মাল্টিভিটামিন ওষুধ, বিক্রয় রসিদ, ভিজিটিং কার্ড আর কিছু নগদ টাকা। সেই বিক্রয় প্রতিনিধি প্রথমে গেলেন ফার্মেসিতে। বেশি কষ্ট করতে হলো না ইমতিয়াজের। দোকানদার তার মাল্টিভিটামিন 360 ডিগ্রি ওষুধ রাখতে রাজি হয়ে গেলেন, তবে শর্ত দিলেন আগে বিক্রি পরে টাকা। চিকিৎসক
প্রেসক্রিপশন না করলে ওষুধ বিক্রি হবে না। এবার ইমতিয়াজ শুরু করলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ। আমাদের সূত্র বলছে অর্থোপেডিক্সের বহির্বিভাগের চিকিৎসকরা এসব মাল্টিভিটামিন বেশি লেখেন, তাই ইমতিয়াজও চলে গেলেন হাসপাতালের সেই বিভাগে। পরিচয় হলো বিশেষজ্ঞ চিকিৎসকের একজন পিয়নের সাথে, নাম নিমাই। ওষুধের কথা বলতেই ইমতিয়াজকে পাত্তাই দিলেন না তিনি। আমরাও শেষ দেখতে চাই। ইমতিয়াজ কৌশলে নিমাইয়ের হাতে ধরিয়ে দিলেন 200 টাকা। টাকা পেয়েই রাজি হয়ে গেলেন নিমাই। নিমাইয়ের শর্তে রাজি হয়ে ফিরে এলো ইমতিয়াজ। প্রতি প্রেসক্রিপশনে 100 টাকা দিলেও দিনে 40টি ডিব্বা বিক্রি করতে পারবে সে। 10 ঘন্টা পর মোবাইল ফোনে কথা হলো ইমতিয়াজের। সকালে কত নিয়ে আসবো? 4000 নিয়ে আসবো। 20 নভেম্বর 2014 সকাল 8টা। নিমাইয়ের কথা মতো 4000 টাকা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাজির হলেন ইমতিয়াজ। নিমাইয়ের সাথে দেখা হলো তার। তারপর ওষুধ প্রেসক্রাইব করার চুক্তি শুরু। এবার পুরো 4000 টাকা নিয়েই নিমাই একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ফোন দিলেন। সকাল 9টা। রোগীদের দীর্ঘ লাইন। ভেতরে আছেন সেই বিশেষজ্ঞ চিকিৎসক। রমিজা নামের এই রোগী বের হবার সাথে সাথে নিমাইও বেরিয়ে আসলেন চিকিৎসকের কক্ষ থেকে। ইশারা দিলেন তার প্রেসক্রিপশন দেখার জন্যে। রমিজার পেছনে পেছনে আমাদের গোপন ক্যামেরা। রমিজা চলে গেলেন হাসপাতালের গেটে থাকা সেই দোকানে যেখানে আমরা আগেই ওষুধ দিয়ে রেখেছি। প্রেসক্রিপশন দেখেই মাল্টিভিটামিন 360 ডিগ্রির 2টি ডিব্বা বের করে দিলেন দোকানদার। দরিদ্র রমিজা দিলেন 500 টাকা। এটা কি ওষুধ ভাই? সেনগ্রুম না। হ্যাঁ এটা কি ওষুধ? ডাক্তার লিখছে, আমরা বেচছি। ডাক্তার লিখছে না, এই দেখেন না। কোম্পানিকে অর্ডার দিই, ডাক্তার প্রেসক্রিপশন করে আমরা বিক্রি করি। এটা মূলত ডাক্তার যদি না লেখে তাহলে বন্ধ হয়ে যাবে। কি রোগ হয়েছে আপনাকে? রোগ এই যে এখানে টিউমার হয়েছিল, ওখানে ব্যথা। এই জায়গায় ব্যথা? হ্যাঁ, এই জায়গায় ব্যথা দেও চিল করে। আপনার নাম কি? রমেজা। আমরা জানি এই ঔষধ আসলে কিভাবে বানানো হয়েছে, তাই রমিজাকে তার টাকা ফিরিয়ে দিতে অনুরোধ করা হলো দোকানদারকে। ডাক্তার লিখে দিছে, আপনি চিনেন? হ্যাঁ, চলেন তো একটু সেই ডাক্তারের কাছে। এবার আমাদের তৈরি ভেজাল ওষুধের গুণাগুণ তিনি আমাদের কাছেই বর্ণনা করলেন। এটা কি আপনার ওষুধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ওষুধ? ক্যালসিয়াম আর ভিটামিন। কেমন ওষুধ এটা? এটা ভালো ওষুধ বলে আমার জানা আছে। হ্যাঁ। আগে স্টাডি করছেন এগুলো করে? হ্যাঁ। বাজারে থাকা এসব মাল্টিভিটামিন ক্যাপসুলের মান কেমন হয় আমরা সেটাও শুনতে চাই। যেগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো না, সেগুলো যদি ব্যবহার করা হয় সেগুলো তো বিভিন্ন রকম ক্ষতি হইতে পারে। টাকার বিনিময়ে এমন মানহীন, ভেজাল আর নিম্নমানের ওষুধ প্রেসক্রাইব করা কতটুকু যৌক্তিক সে প্রশ্ন আমরা রেখেছি স্বাস্থ্যমন্ত্রীর কাছে। অনৈতিক কাজ, এটা কেউ সমর্থন করে না, কিন্তু আপনার সমাজে সব শ্রেণীর লোকই আছে যে ডাক্তারের মধ্যে খারাপ লোক থাকতে পারে না, থাকতে পারে। ব্যক্তি যদি ডাক্তার হয়ে সে যদি প্রয়োজন ছাড়া যদি পয়সার জন্য যদি কাউকে প্রেসক্রাইব করে তাতে ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে, পেশার প্রতি ক্ষতি করছে, তার যে দায়িত্ববোধ দায়িত্ববোধের ক্ষতি করছে। স্বাস্থ্যমন্ত্রীর কথার মতো আমরাও বিশ্বাস করি শুধুমাত্র অর্থের বিনিময়ে নিজেদের অস্তিত্ব বিকিয়ে দিচ্ছেন কিছু চিকিৎসক। তবে একটা পেশার সব মানুষ খারাপ হতে পারে না, আবার কোনো পেশাকে খাটো করে দেখানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য সেসব অর্থলোভী চিকিৎসক আর অসাধু ব্যবসায়ীদের আপনাদের সামনে তুলে ধরা, যারা জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে ছেলে খেলায় নেমেছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।